আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম, শুভেচ্ছা। আজকে আমরা যেই প্রথম অধ্যায়ে আলোচনা করছি ব্যবস্থাপনার ধারণা, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের, সেই ব্যবস্থাপনা ধারণার যেই প্রথম অংশ আমরা দেখেছিলাম, আজকে আমরা তারই একটা অংশ আমরা দেখব। তা হলো ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। ব্যবস্থাপনার বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ব্যবস্থাপনার যেই গত ক্লাসে আমরা যেই আলোচনা করেছিলাম, ব্যবস্থাপনার ধারণা নিয়ে বিশদ আলোচনা করেছিলাম। তো ব্যবস্থাপনার ধারণার প্রথম যেই অংশটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম তা ছিল ব্যবস্থাপনার যেই ডেফিনিশন বা সংজ্ঞা আমরা বলি, তারপর আমরা ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য, ইফিসিয়েন্সি, কার্যকারিতা এবং দক্ষতা অর্থাৎ ইফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ব্যবস্থাপনার বৈশিষ্ট্য বা ফিচার্স অফ ম্যানেজমেন্ট নিয়ে। তো শুরু করা যাক আজকের আলোচনা। তো তোমাদের সবাইকে চিওরা সরকারি কলেজ চৌদ্দগ্রাম কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। উপস্থাপনায় আমি জুয়েল আহমেদ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, চিওরা সরকারি কলেজ, চৌদ্দগ্রাম, কুমিল্লা। আজকে আমাদের যে আলোচনার বিষয়, তা আমি ভিডিও শুরুতেই বলেছি, আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের শ্রেণী একাদশ এবং দ্বাদশ যাদের বিভাগ ব্যবসায় শিক্ষা, এবং আমরা যে অধ্যায় আলোচনা করব তা হলো ব্যবস্থাপনার ধারণা নিয়ে। তো আজকের পাঠ শেষে আমরা মূলত কি জানতে পারব? আমরা আজকের পাঠ শেষে ব্যবস্থাপনার যে বৈশিষ্ট্যসমূহ আছে তা আমরা ব্যাখ্যা করতে পারব। দেখো, ব্যবস্থাপনার বৈশিষ্ট্য ইংরেজিতে বলে ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্ট অথবা ফিচার্স অফ ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্যগুলো আগে প্রথমে আমরা যদি এক নজরে দেখি, তারপর আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগে আমরা বৈশিষ্ট্যগুলো এক নজরে দেখি, তারপর আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখা যাক কি ব্যবস্থাপনার একটা মেইন বৈশিষ্ট্য আমরা বলতে পারি, একটা অবিরাম প্রক্রিয়া বা কন্টিনিউয়াস প্রসেস। তারপরের বৈশিষ্ট্য কি? লক্ষ্য অর্জনের উপায় বা মিনস অফ অ্যাচিভিং গোলস। এটা একটা লক্ষ্য অর্জনের উপায়। তার পরবর্তী বৈশিষ্ট্য কি? সামাজিক প্রক্রিয়া বা সোশ্যাল প্রসেস, মানে এটা কি সমাজের সাথে সংযুক্ত থাকে। তারপর হলো অস্পর্শনীয় বা ইনট্যাঞ্জিবল, অর্থাৎ এটাকে স্পর্শ করা যায় না। ব্যবস্থাপনার যেই কার্যাবলী আছে, ব্যবস্থাপনার যে কাজ আছে, এগুলোকে অনুভব করা যায়, স্পর্শ করা যায় না। তারপর হলো কাজ আদায়ের কৌশল। আমরা যখন ব্যবস্থাপনার ডেফিনেশন বা সংজ্ঞা দিয়েছিলাম, সেই প্রশ্নে আমরা একটা ডেফিনেশন দেখেছিলাম, ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু আদার্স, অর্থাৎ কাজ আদায়ের কৌশল। এই যে কাজ আদায়ের কৌশল বা টেকনিক অফ গেটিং ওয়ার্ক ডান। তারপর হলো দলীয় কর্মপ্রচেষ্টা। একজন লেখকের ডেফিনেশন যখন আমরা দেখিয়েছিলাম, টেরি এবং ফ্রাঙ্কলিন, তিনি দলীয় কর্মপ্রচেষ্টার উপর গুরুত্ব দিয়েছিলেন বা গ্রুপ এফোর্ট। তারপর আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখি। ব্যবস্থাপনা একটা অর্থনৈতিক সম্পদ বা ইকোনমিক রিসোর্স। তারপর সর্বজনীনতা, এটা আমরা বারবার বলেছি, ব্যবস্থাপনার যে নিয়ম কানুন বা ইউনিভার্সালিটি অফ ম্যানেজমেন্ট, এটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায়। তারপরে বিজ্ঞান ও কলা বা সায়েন্স অ্যান্ড আর্ট, ব্যবস্থাপনা হলো বিজ্ঞান এবং কলা। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।
তারপরে ব্যবস্থাপনা একটি পেশা, ম্যানেজমেন্ট ইজ এ প্রফেশন। তোমাদের যেই অনুধাবনমূলক প্রশ্ন এটাতে আসে অনেক সময়, ব্যবস্থাপনা কি একটি পেশা হিসেবে গণ্য করা যায়, ব্যাখ্যা করো। নাম্বার 2 থাকে যে প্রত্যেকটা বৈশিষ্ট্য যে আলোচনা করেছি, তোমাদের পরীক্ষার মধ্যে তো বৈশিষ্ট্য লিখো এভাবে আসবে না, ওই প্রত্যেকটা বৈশিষ্ট্যের সম্বন্ধে জ্ঞানমূলক অথবা অনুধাবনমূলক প্রশ্ন থাকবে। সেজন্য এগুলাকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে দেখো জ্ঞানের একটি বিশেষ শাখা হলো ম্যানেজমেন্ট, দ্য স্পেশাল ব্রাঞ্চ অফ নলেজ। তো দেখো আমরা যে ব্যবস্থাপনার যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, এগুলো নিয়ে প্রত্যেকটি নিয়ে আমি একটু আগেই বললাম, এগুলো নিয়ে জ্ঞানমূলক অথবা অনুধাবনমূলক প্রশ্ন থাকবে। তো চলো আমরা এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো দেখো ব্যবস্থাপনার আমরা যে প্রথম বৈশিষ্ট্যটা দেখেছিলাম কি, অবিরাম প্রক্রিয়া বা কন্টিনিউয়াস প্রসেস। তো দেখো এই যে অবিরাম প্রক্রিয়া বলছে, অবিরাম বলতে বিরাম, বিরাম মানে থামা, আর অবিরাম মানে যেটা থামে না। তাহলে অবিরাম প্রক্রিয়া বলতে বোঝাচ্ছে ব্যবস্থাপনার যে কাজগুলো আছে এগুলো হলো একটার পর একটা চলতেই থাকে। পরিকল্পনা, সংগঠন, তারপরে হলো তোমার কর্মী সংস্থান, এগুলো একটার পর একটা চলতেই থাকে। তাহলে অবিরাম দ্বারা আমি এটা বুঝলাম। আর প্রক্রিয়া কি? দেখো প্রক্রিয়া বলতে কি বোঝাচ্ছে, এই যে দেখো পরস্পর নির্ভরশীল, লাল কালি দিয়ে এইভাবে আসছে। আমরা যদি আবার আরেকটু দেখি, যে দেখো লাল কালির মাধ্যমে হাইলাইট করা হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো পরস্পর নির্ভরশীল ও ধারাবাহিক কাজের সমষ্টিকে কি বলা হয়, প্রক্রিয়া বলা হয়। তোমাদের যে নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে, বহু নির্বাচনী প্রশ্ন, এটাতে এই প্রশ্নটা থাকে, পরস্পর নির্ভরশীল ও ধারাবাহিক কাজের সমষ্টিকে কি বলা হয়। তাহলে আমরা কি জানতে পারলাম, যেগুলো পরস্পর নির্ভরশীল ও ধারাবাহিক এই কাজের সমষ্টিকে কি বলা হয়, প্রক্রিয়া বলা হয়। তাহলে দেখো পরস্পর নির্ভরশীল প্রক্রিয়া বলতে কি বলা হয়, একটার সাথে আরেকটা কি থাকবে, রিলেশনশিপ থাকবে এবং নির্ভরশীল থাকবে এবং কাজগুলো কি হবে, ধারাবাহিক হবে। প্রথমে কি হবে, পরিকল্পনা, তারপর ভাবে যে কাজগুলি আছে এটা যদি ধারাবাহিকভাবে হয় তখন এটাকে প্রক্রিয়া বলা যাবে। তো ব্যবস্থাপনার যে কাজগুলো আছে এগুলো ধারাবাহিকভাবেই সম্পূর্ণ হয়, বিধায় এটাকে আমরা একটা প্রক্রিয়া বলতে পারি। তো দেখো এই যে ব্যবস্থাপনা হলো একটি গতিশীল, অবিরাম ও ধারাবাহিক কর্মপ্রক্রিয়া। তো প্রক্রিয়া বলতে আমরা জানলাম অবিরাম মানে যেটা থামে না, আর প্রক্রিয়া হলো পরস্পর নির্ভরশীল এবং ধারাবাহিক কাজের সমষ্টি যদি হয় তাহলে আমরা এটাকে প্রক্রিয়া বলবো। তো ব্যবস্থাপনা হলো, দেখো কেন প্রক্রিয়া বলা যায়, ব্যবস্থাপনা এটা পরীক্ষা আসবে, ব্যবস্থাপনা একটি অবিরাম প্রক্রিয়া, এটা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নই বেশি আসে। ব্যবস্থাপনা একটি অবিরাম প্রক্রিয়া, তুমি কি এর সাথে একমত বা ব্যাখ্যা করো। তো দেখো আবার এই যে এই লাইনটা, এটা অবজেক্টিভ, বহু নির্বাচনী প্রশ্নও আসতে পারে, প্রক্রিয়া কি, অথবা তোমাদের যে অবজেক্টিভ তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন তাতেও থাকতে পারে প্রক্রিয়া কি। আর অবজেক্টিভে আসলে থাকবে পরস্পর নির্ভরশীল ও ধারাবাহিক কাজের সমষ্টিকে কি বলা হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই লাইন থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে। তো দেখো ব্যবস্থাপনাকে কেন অবিরাম প্রক্রিয়া বলা হয়, যদি জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নে আসে, তলবর প্রক্রিয়া বলতে কি বোঝায়, এই যে পরস্পর নির্ভরশীল ও ধারাবাহিক কাজের সমষ্টি। আর ব্যবস্থাপনার যে কাজগুলো দেখো গতিশীল, অবিরাম এবং ধারাবাহিক কর্মপ্রক্রিয়া। কারণ এই যে দেখো পরিকল্পনা বাস্তবায়নে ব্যবস্থাপককে কি করতে হয়, সংগঠিতকরণ করতে হয়, কর্মী সংস্থান করতে হয়, নির্দেশনা দিতে হয়, পেশনা দিতে হয় এবং সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণমূলক কাজ সবসময় করতে হয়। তো আমরা বুঝতে পারলাম ব্যবস্থাপনা একটি অবিরাম প্রক্রিয়া, কারণ ব্যবস্থাপনার যে কাজগুলো আছে, পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, পেশনা, এগুলো একটি গতিশীল, অবিরাম এবং ধারাবাহিক কর্মপ্রক্রিয়া। এজন্য ব্যবস্থাপনাকে কি বলা হয়, একটি অবিরাম প্রক্রিয়া নামে আখ্যায়িত করা হয়। তারপরে দেখো লক্ষ্য অর্জনের উপায়। তো ব্যবস্থাপনার যে কোনো কাজে তোমার লক্ষ্য অর্জন থাকতে হবে। তো লক্ষ্য থাকলেই তোমার ওটাকে অর্জনের জন্য তোমার একটা প্রচেষ্টা থাকবে। যেমন তুমি যে এইচএসসি পরীক্ষা দিবা, তো এইচএসসি পরীক্ষা তোমার একটা লক্ষ্য থাকে, আমার জিপিএ এত আমি আশা করতে পারি। তো এত আশা করে তুমি তোমার পড়ালেখা চালাবে। তো দেখো তোমার একটা লক্ষ্য থাকে, তো লক্ষ্যটা আসলে কি, দেখো যে আমরা হাইলাইট করছি, লক্ষ্য বলতে দেখো কি বোঝায়, কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির
তোমার প্রতিষ্ঠান হতে পারে, তোমার ব্যক্তিরও হতে পারে। ব্যক্তির কি মূল ইচ্ছা, অভিপ্রায় বা কাঙ্ক্ষিত ফলকে কি বলে? লক্ষ্য বলে। এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে খুব কমন একটা প্রশ্ন, লক্ষ্য কি? আর যদি অবজেক্টিভ আসে তাহলে এইভাবে থাকবে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মূল ইচ্ছা বা অভিপ্রায় বা কাঙ্ক্ষিত ফলকে, যে কোনো একটা ওয়ার্ড থাকতে পারে, ইচ্ছা, অভিপ্রায় বা কাঙ্ক্ষিত ফলকে কি বলে? লক্ষ্য বলে। আর দেখো এই লক্ষ্যকে যখন এই যে যে এই লক্ষ্য অর্জন করার জন্য আমরা যে ধাপ বা মাইল ফলক যেগুলো অনুসরণ করি সেগুলোকে কি বলা হয়? উদ্দেশ্য বলা হয়। লক্ষ্য আর উদ্দেশ্য কিন্তু এক নয়। অর্থাৎ তুমি একটা লক্ষ্য অর্জন করার জন্য তোমার ইচ্ছা, অভিপ্রায় বা কাঙ্ক্ষিত ফল অর্জন করার জন্য যখন তুমি যে ধাপগুলো অর্জন করো বা অনুসরণ করো সেগুলোকে কি বলা হয়? উদ্দেশ্য বলা হয়েছে। তো ব্যবস্থাপনাকে কেন লক্ষ্য অর্জনের উপায় বলা হবে? কারণ ব্যবস্থাপনা একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জন। আমরা যখন ডেফিনেশন দেখেছিলাম ব্যবস্থাপনার সংজ্ঞাতে, আমরা একটা লক্ষ্য এটাকে আমরা জোরারোপ করেছিলাম। ব্যবস্থাপনা সবসময় লক্ষ্য অর্জনের উপায়। দেখো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উপায় হিসেবে ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হয়। আর লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা যায় না। তো আমরা যদি পরীক্ষায় যদি আসে লক্ষ্য কি, তাহলে আমরা পারবো কি? কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির মূল ইচ্ছা, অভিপ্রায়কে কি বলে? লক্ষ্য বলে। আর যদি বলি উদ্দেশ্য কি? তাহলে উদ্দেশ্য হলো এই যে লক্ষ্য অর্জনের জন্য যে ধাপ বা মাইল ফলক অনুসরণ করা হয় তাকে কি বলা হয়? উদ্দেশ্য বলা হয়। তো দেখি আর পরবর্তী বৈশিষ্ট্য কি? সামাজিক প্রক্রিয়া বা সোশ্যাল প্রসেস। তো সামাজিক বলতে বোঝায় সমাজের মানুষের সাথে ব্যবস্থাপনার প্রক্রিয়া। তো আমরা আগেই জেনেছি যে পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টিকে কি বলা হয়? প্রক্রিয়া বলা হয়। আর সামাজিক বলতে কি বোঝায়? সমাজের মানুষের সাথে তোমার যেই ব্যবস্থাপনার যেই রিলেশন। দেখো সমাজের মানুষের সাথে ব্যবস্থাপনার কি রিলেশন, দেখো তার আগে আমরা দেখে নিই সামাজিক প্রক্রিয়া কি। দেখো সামাজিক প্রক্রিয়া কি? এই যে সামাজিক প্রক্রিয়া, তো সামাজিক প্রক্রিয়া কি? সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে কাজ সম্পাদন করাকে কি বলা হয়? সামাজিক প্রক্রিয়া। হয়তো পরীক্ষা যদি আসে সামাজিক প্রক্রিয়া কি তোমার জ্ঞানমূলক প্রশ্নে, তাহলে বলবা সমাজের বিভিন্ন ব্যক্তিদের সাথে নিয়ে যে কাজ সম্পাদন করা হয় তাকে কি বলা হয়? সামাজিক প্রক্রিয়া। তো বিভিন্ন ব্যক্তি কারা? ব্যবস্থাপনার ক্ষেত্রে কে কে? এটা কিন্তু খুবই কমন প্রশ্ন। ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা কর, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নে। তো ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। তো তুমি প্রথমে কি পড়বা? সামাজিক প্রক্রিয়ার একটা ডেফিনিশন দিতে হবে। সমাজের ব্যক্তিদের নিয়ে কাজ সম্পাদন করাকে কি বলে? সামাজিক প্রক্রিয়া বলে। এখন সামাজিক প্রক্রিয়া বলতে সমাজের মানুষ কারা? এই সমাজের মানুষ হলো দেখো মালিক, শ্রমিক, সরবরাহকারী মানে সাপ্লায়ার, ভোক্তা, সরকার সহ সব পক্ষকে নিয়ে এবং সবার কল্যাণের জন্য ব্যবস্থাপনার কাজগুলো করতে হয়। এই যে ব্যবস্থাপনার কাজগুলো করতে গেলে এই যে সামাজিক উদ্দেশ্য অন্তর্ভুক্ত থাকে, তাই ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। দেখো তাই ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। তো পরীক্ষার মধ্যে যদি আসে সামাজিক প্রক্রিয়া কি, ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা করো, তাহলে প্রথমেই তোমরা এই যে লাল বৃত্ত, যেটা লাল যে হাইলাইট করা আছে এটা দিবে। তারপরে শুরু করবে ব্যবস্থাপনার যে সামাজিক পক্ষগুলো কে? সামাজিক পক্ষ হলো মালিক, শ্রমিক, সরবরাহকারী, ভোক্তা, সরকার সহ সব পক্ষকে নিয়ে ব্যবস্থাপনা কাজ করে, তাই ব্যবস্থাপনাকে একটি সামাজিক প্রক্রিয়া বলা হয়। তাহলে এই স্লাইডে আমরা দেখলাম অবিরাম প্রক্রিয়া ব্যবস্থাপনা, লক্ষ্য অর্জনের উপায় এবং সামাজিক প্রক্রিয়া, এবং এই রিলেটেড পরীক্ষার মধ্যে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আসে তা দেখলাম। তারপর আমরা পরবর্তী বৈশিষ্ট্য দেখি। পরবর্তী বৈশিষ্ট্য থেকে কি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আমরা আমাদের পরীক্ষায় পেতে পারি। দেখো এই জায়গায় আসে অস্পর্শনীয় বা ইনট্যাঞ্জিবল, তারপর আছে কাজ আদায়ের কৌশল এবং দলীয় কর্মপ্রচেষ্টা। তো দেখো অস্পর্শনীয় আমি একটু আগেই বলেছি, যদি ব্যবস্থাপনার যে কার্যক্রম আমরা পরিচালনা করি এগুলো দেখা যায় না, যে পরিকল্পনা করলাম এগুলোকে দেখা করা যায় না, কি করা যায়? অনুভব করা যায়। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে অনুভব করা যায়। তোমরা যে ইংরেজিতে যে গ্রামার বা ব্যাকরণ পড়ে থাকো সেই জায়গায় অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল। কনক্রিট হলো বাস্তব, যা ধরা যায় বা ছোঁয়া যায়, আর অ্যাবস্ট্রাক্ট হলো যা জরা ছোঁয়া যায় না, অনুভব করা যায়। তো সে যে অনুরূপভাবে এই যে ব্যবস্থাপনার যে কাজগুলো এগুলো অনুভব করা যায়, যে ব্যবস্থাপনার কোনো শারীরিক উপস্থিতি বা অ্যাপিয়ারেন্স নেই। ব্যবস্থাপককে কি করতে হয়? দিক নির্দেশনা দিতে হয়, পেশনা দিতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়, যেগুলোর মাধ্যমে প্রভৃতি কাজের মাধ্যমে ব্যবস্থাপনাকে কি করা যায়? উপলব্ধি করা যায়, কিন্তু এগুলাকে ধরা ছোঁয়া যায় না।
তো পরীক্ষার মধ্যে অবজেক্টিভে এটা আসে কি অস্পর্শ নিচের কোনটি ব্যবস্থাপনার বৈশিষ্ট্য নয় অথবা বৈশিষ্ট্য। তো স্পর্শনীয় দিলে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য নয়, অস্পর্শনীয় হলো ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। অর্থাৎ ট্যানজিবল ব্যবস্থাপনার বৈশিষ্ট্য নয়, ইনট্যানজিবল হতো ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। তারপরে দেখো কাজ আদায়ের কৌশল বা টেকনিক অফ গেটিং ওয়ার্ক ডান। আমরা একটু আগে বলেছিলাম ব্যবস্থাপনা হলো কি, ব্যবস্থাপনার যে ডেফিনেশন এটাতে আমরা দেখেছি ব্যবস্থাপনা হলো কি যেকোনোভাবে কর্মীদের অনুপ্রেরণা করে অথবা লিগ্যাল উপায় অথবা অবশ্যই কি হতে হবে বৈধ উপায় হতে হবে। বৈধ উপায়ের মাধ্যমে ব্যবস্থাপনা হলো এই যে দেখো লাস্টের লাইনে কি বলছে, ব্যবস্থাপনা হলো অন্যদের মাধ্যমে কাজ করিয়ে নেওয়ার একটি কৌশল। তো ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানে যে বিভিন্ন সম্পদ এবং উপকরণ থাকে তা যথাযথভাবে ব্যবহার করে যে ব্যবস্থাপক থাকে তিনি নেতৃত্ব নির্দেশনা এবং পেশনার মাধ্যমে কর্মীদের সর্বোচ্চ কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি কাজে লাগানোর চেষ্টা করেন। তাই ব্যবস্থাপনাকে কি বলা হয়, কাজ আদায়ের কৌশল বলা হয়। এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে থাকতে পারে। কাজ আদায়ের কৌশল, ব্যবস্থাপনাকে একটি কাজ আদায়ের কৌশল বলা হয় কেন? তো কেন বলা হয়, কারণ ব্যবস্থাপনা কি করে যারা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী থাকে তাদেরকে এবং উপকরণ থাকে যথাযথভাবে কাজে লাগিয়ে ব্যবস্থাপনার যে লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য কাজ করা হয়। আর ব্যবস্থাপক কি করে নেতৃত্ব দেয়, নির্দেশনা দেয় এবং পেশনা দেয়। তাই ব্যবস্থাপনকে কি বলা হয়, কাজ আদায়ের কৌশল নামে আখ্যায়িত করা হয়। তারপরে দেখো দলীয় কর্মপ্রচেষ্টা বা গ্রুপ এফোর্টস। তো দলীয় কর্মপ্রচেষ্টার মধ্যে দলের সবার প্রচেষ্টা থাকতে হবে। তো আগে দল কি, পরীক্ষার মধ্যে অনেক সময় আসে দল কি। তো দেখো দল এই যে এই জায়গায় আছে, আমরা যেটা হাইলাইট করি দেখো এই যে দল। তো দল কি, একই লক্ষ্যে একাধিক ব্যক্তির সম্মেলন। এই দেখো লক্ষ্য, এই জায়গায় লক্ষ্য কথাটা আছে, মানে সবার লক্ষ্য এক থাকতে হবে। যদি একজনের লক্ষ্য এক এক রকম থাকে অর্থাৎ মেইন উদ্দেশ্য, একটা দল বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি সাব দলে, কিন্তু তাদের সবার লক্ষ্য মেইন উদ্দেশ্য যেটা আমরা প্রধান লক্ষ্য যদি বলি, যেমন আমরা ব্যবসা প্রতিষ্ঠা করি, ব্যবসার প্রধান লক্ষ্য কি মুনাফা অর্জন করা। তো এই ব্যবসায়ের এই লক্ষ্যকে অর্জন কেন্দ্র করে কি করতে হয়, অন্যান্য লক্ষ্যগুলো আবর্তিত হবে। তো দল কি পরীক্ষা যদি আসে অবশ্যই এটা জ্ঞানমূলক প্রশ্নে আসবে, একই লক্ষ্যে একাধিক ব্যক্তির সম্মেলন। তো দেখো দলীয় কর্মপ্রচেষ্টা কি, এই দলীয় কর্মপ্রচেষ্টা একই লক্ষ্য অর্জনে একাধিক ব্যক্তির মিলিত হয়ে কাজ করা। যদি একাধিক ব্যক্তি একটা লক্ষ্য অর্জনের জন্য কাজ করে তখনই কি বলে, দলীয় কর্মপ্রচেষ্টা বলি। আর ব্যবস্থাপনাটা কি, দলগত কর্মপ্রচেষ্টা। কারণ কেননা যে ব্যবস্থাপনার যে লক্ষ্যগুলো আছে সবাই মিলে একসাথে কাজ করে। তো একসাথে কাজ করে যে এটার নাম আছে দেখো সিনার্জি, যে সিনার্জি SYNERGY সিনার্জি। এটা তোমরা যখন বিবিএ এমবিএ করবে তখন এই শব্দটা তোমরা বারবার শুনতে পাবে। সিনার্জি কি, 10 মিলে করি কাজ হারে জিতে নাহি লাজ। অর্থাৎ একজনের প্রচেষ্টা একে একে কি হয়, 2 হয়, 2 এ 2 কত হয়, 4 হয়। কিন্তু সিনার্জির যে মেইন কনসেপ্ট বা মেইন ধারণা এটা হলো 2 এ 2 মিলে কি হবে, 5 হবে। অর্থাৎ 2 জন এবং 2 জন 4 জন মিলে যে কাজ করতে তা হবে কয়জনের কাজের সমান, 5 জনের কাজের সমান। কয়জনের কাজের সমান, 5 জনের কাজের সমান। তো এই সিনার্জি বলতে বোঝাচ্ছে এটাই, প্রতিষ্ঠানের কর্মীদের একক কর্মপ্রচেষ্টার সমষ্টির ফলাফল অপেক্ষা যৌথ প্রচেষ্টার ফলাফল কার্যকর হয়। অর্থাৎ 2 এ 2 4 না হয়ে 5 হয়, কারণ 2 এ 2 যখন 4 জন একসাথে কাজ করে তখনই দেখা যায় এটা 5 জনের কাজের সমান হয়ে যায়। এটা কি বলা হয়, সিনার্জি। অর্থাৎ একক কর্মপ্রচেষ্টা যে দলীয় কর্মপ্রচেষ্টায়, যে আমরা দলীয় কর্মপ্রচেষ্টা নিয়ে আলোচনা করছি বা যৌথ প্রচেষ্টার ফলাফল কি হয়, কার্যকর হয় এবং এটার যে ফলাফল যেটা এটা খুবই মানে যে একক প্রচেষ্টার চেয়ে অবশ্যই এটা বেশি হবে। এজন্য বলা হচ্ছে 2 এ 2 4 না হয়ে কি হবে, 5। এটাই হলো সিনার্জি নামে অবহিত। তো তোমাদের পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি সিনার্জি হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি অবজেক্টিভ প্রশ্নে। কি হবে, এই যে আমি উদাহরণ দিলাম 2 এ 2 4 না হয়ে 5, তারপরে একক প্রচেষ্টার চেয়ে যৌথ প্রচেষ্টা। এভাবে তোমার বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন আসে, অর্থাৎ 1 2 3 দিয়ে
এই যেই প্রশ্নগুলো আসে এগুলাতে এটা আসতে পারে। তাই লক্ষ্য অর্জনে সবাইকে কি থাকতে হয়? সচেষ্ট থাকতে হয় এবং দলের কোনো একজনের ব্যর্থতায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে কি হতে পারে? বাধাগ্রস্ত হতে পারে। অর্থাৎ ২ জন মিলে যে ৪ জন কাজ করবে তার মধ্যে যদি একজনের কাজের মধ্যে ভুল প্রমাণিত হয় তাহলে কি হবে? ভুল হয়ে যায়। তাহলে যে ৫ হওয়া তো দূরের কথা, দেখা যাবে যে দলীয় যে মেইন উদ্দেশ্য ছিল, যে মেইন লক্ষ্য ছিল, এই লক্ষ্যটাই বাধাগ্রস্ত হবে। তাহলে এই যে স্লাইড থেকে আমরা কি দেখলাম? ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অস্পর্শনীয়, দেখা যায় না, ছোঁয়া যায় না, কাজ আদায়ের কৌশল অর্থাৎ অন্যকে দিয়ে কাজ আদায় করে নেয়ার কৌশল আর দলীয় কর্মপ্রচেষ্টা অর্থাৎ একজনের কাজের চেয়ে দলগতভাবে সবাই মিলেমিশে কাজ করলে এটার ফল খুব কার্যকর হয়। এবং আমরা দেখলাম দল কি? দল কি? একই লক্ষ্যে একাধিক ব্যক্তির সম্মিলন। তাহলে আমরা এই স্লাইডের পরবর্তী স্লাইডে দেখি কি আছে আমাদের? এই দেখো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো চলে আসছে, যেগুলো থেকে খুবই কমন আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসে। দেখো সর্বজনীনতা। আমি যখন ম্যানেজমেন্টের ক্লাস শুরু করেছি, ১ম থেকে আমি এটার উপরে গুরুত্ব দিচ্ছি। কারণ এই যে সর্বজনীনতা খুবই পরীক্ষায় আসে এবং এটা বোঝা তোমার খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা সাবজেক্টের যদি প্রয়োগ তুমি না জানো তাহলে এই সাবজেক্ট নিয়ে তোমার পড়াশোনায় বৃথা যাবে। দেখো সর্বজনীনতা বা ইউনিভার্সালিটি অর্থাৎ কি? সর্বজনীনতা কি? আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। তারপরে এই ক্লাসগুলোতে দেখি যে হাইলাইট হচ্ছে সর্বজনীন কি? সর্বজনীন কি? সর্বত্র মানে সব জায়গায়, সব সময়, সব মানে যেকোনো সময়, সব ক্ষেত্রে, যেকোনো ক্ষেত্রে তুমি এটাকে এই ব্যবস্থাপনার নিয়ম বা যেকোনো নীতিকে তুমি যে প্রয়োগযোগ্য এবং গ্রহণযোগ্য করতে চাও, তখনই তাকে কি বলবে? সর্বজনীনতা বলবে। অর্থাৎ একটা সাবজেক্টকে বা একটা নিয়মকে আমি তখনই সর্বজনীন বলতে পারবো, যখন এটা সব জায়গায় বা সর্বত্র, সব সময় এবং সব ক্ষেত্রে এবং যেকোনো ক্ষেত্রে আমি তা কি করতে পারি? ব্যবহার করতে পারি এবং এটার বৈশিষ্ট্য মানুষ গ্রহণ করতে পারে। তো দেখো সব সময় সব ক্ষেত্রে প্রয়োগযোগ্য ও গ্রহণযোগ্য বিষয়কে কি বলা হয়? সর্বজনীন বলা হয়। ব্যবস্থাপনা সর্বজনীন কারণ ব্যবস্থাপনা দেখো এই যে পরিবার থেকে শুরু করে সরকারি বেসরকারি ব্যবসায় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সেবাধর্মী প্রতিষ্ঠান সব ক্ষেত্রে বিশেষভাবে ব্যবস্থাপনার যেই কার্যক্রম বা কার্যকারিতা আছে বা কাজসমূহ আছে এগুলো প্রয়োগ করা যায়। তো কারণ যেকোনো প্রতিষ্ঠানের কার্যকর ব্যবস্থাপনা অর্জনের সাফল্যের মূল চাবিকাঠি হলো ব্যবস্থাপনা। তো যদি পরীক্ষায় আসে ব্যবস্থাপনা সর্বজনীন ব্যাখ্যা করো তাহলে কি? সর্বজনীন এর ডেফিনিশন তোমাকে আগে দিতে হবে। সর্বজনীন কি? সর্বত্র, সবসময়, সব ক্ষেত্রে প্রয়োগযোগ্য এবং গ্রহণযোগ্য নিয়মকে কি বলা হয়? সর্বজনীন বলে। তো ব্যবস্থাপনার যে নিয়ম কানুন আছে, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান এগুলো যেকোনো প্রতিষ্ঠানে যেকোনো সময় যেকোনো ক্ষেত্রে এপ্লাই করা যায় বা প্রয়োগ করা যায়। সেজন্য ব্যবস্থাপনাকে কি বলা হয়? সর্বজনীন বলা হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো বিজ্ঞান ও কলা, এটা খুবই কমন প্রশ্ন, জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নে। ব্যবস্থাপনা, বিজ্ঞান ও কলা ব্যাখ্যা করো। তো আগে জানতে হবে তোমার কি বিজ্ঞান কি কলা কি? তো দেখো আমরা বিজ্ঞান ও কলা সম্বন্ধে এই যে হাইলাইট হচ্ছে কি? বিজ্ঞান কি? পরীক্ষিত ও সুশৃঙ্খল জ্ঞান। আর কলা কি? জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ ও কৌশল। তো যখন তোমার আসবে বিজ্ঞান ও কলা নামে অবহিত করা হয় কেন অথবা বিজ্ঞান ও কলা ব্যাখ্যা করো, তাহলে তোমাকে বিজ্ঞানের আগে ডেফিনেশন দিতে হবে, কলার দিতে হবে, তারপর বলতে হবে কেন। যে দেখো বিজ্ঞান কি? বিজ্ঞান হলো পরীক্ষিত ও সুশৃঙ্খল জ্ঞান। যে দেখো এই যে পরীক্ষিত ও সুশৃঙ্খল জ্ঞানকে কি বলা হয়? বিজ্ঞান বলা হয়। যে দেখো এই যে জ্ঞানের যে ব্যবহারিক কৌশলকে কি বলা হয়? যে জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ বা কৌশলকে কি বলা হয়? কলা বলা হয়। তো ব্যবস্থাপনকে বিজ্ঞান ও কলা কি বলা হয়? দুটাই বলা হয়। কেননা দেখো কারণ কি? দেখো ব্যবস্থাপনার যে নীতিমালা এবং তত্ত্ব আছে, যে থিওরি গুলো আছে, ওগুলো সুশৃঙ্খল, ওগুলো বিশৃঙ্খল না। কি? সুশৃঙ্খল থাকা একে কি বলা হয়? বিজ্ঞান বলা হয়। তো দেখো যে বিজ্ঞান বলা হয় কারণ ব্যবস্থাপনার নীতিমালা তত্ত্ব কি? সুশৃঙ্খল। আর সুশৃঙ্খল থাকলে কি বলা হয়? যে পরীক্ষিত সুশৃঙ্খল জ্ঞান থাকলেই তাকে আমরা কি বলি? বিজ্ঞান বলি। তো ব্যবস্থাপনার নীতিমালা এবং তত্ত্ব কি? সুশৃঙ্খল। সেজন্য আমরা কি ব্যবস্থাপনাকে কি বলতে পারি? বিজ্ঞান বলতে পারি। আবার কলা কি? জ্ঞানের ব্যবহারিক প্রয়োগকে কলা বসে। সেম ভাবে বা অনুরূপ ভাবে বা আমরা কি বলতে পারি? ব্যবস্থাপনাকে কলা বলতে পারি। কারণ দেখো ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন কলা কৌশলকে কাজে লেগে কাজ আদায় করে নেওয়া যায়। এই যে জ্ঞান যে আমরা করলাম, একটা জ্ঞানের যখন আমরা ব্যবহারিকভাবে প্রয়োগ করতে পারবো তখন এটাকে কলা বলতে হয়। তো বাস্তবে যদি কাজে লাগাতে পারি, তো ব্যবস্থাপনা তো বাস্তবেই কাজে লাগানো হয়। আমরা অন্যকে দিয়ে কাজ করিয়ে নিয়ে যে কৌশল
আবিষ্কার করি তাই তো ব্যবস্থাপনা। সেজন্য ব্যবস্থাপনাকে কি কলা হিসেবে বিবেচনা করা হয়। তো এই প্রশ্নটা অনেকের মধ্যে সমস্যা হয়, ব্যবস্থাপনা বিজ্ঞান ও কলা ২ টি কিন্তু তোমরা যখন উত্তর দিতে যাও তখন ভুল করে বসো। তো আগেই তোমরা ১ম এ বলবা বিজ্ঞান কি, কলা কি, তারপর ব্যবস্থাপনা কেন বিজ্ঞান? কারণ ব্যবস্থাপনার যে নিয়ম কানুন আছে সে সুশৃঙ্খল। আর কলা কেন? ব্যবস্থাপনার যে নিয়ম কানুন আছে সেগুলো প্রয়োগযোগ্য। বা কলা কৌশল ব্যবস্থাপনা হলো অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়া। সেজন্যই কি ব্যবস্থাপনা বিজ্ঞান ও কলা ২ টাই। আর ব্যবস্থাপনা একটি পেশা। তো এটাও অনুধাবনমূলক প্রশ্নে আসে, ব্যবস্থাপনা কি একটি পেশা বলা যায়? বা ব্যবস্থাপনা একটি পেশা বা ম্যানেজমেন্ট ইস এ প্রফেশন, ব্যাখ্যা করো। তো আগে তোমাকে জানতে হবে পেশা কি? পেশা কি দেখো, হাইলাইট হচ্ছে দেখো কোনো বিষয়ে যখন তুমি একটা ডিগ্রি নিবে এবং প্রশিক্ষণ নিবে এবং এই বিশেষায়িত জ্ঞান অর্জন করার মাধ্যমে তখন যদি তুমি অর্থ উপার্জন করো, অর্থাৎ পেশা আমরা তখনই বলবো যখন তুমি কোনো জ্ঞান বা ডিগ্রি বা বিশেষায়িত যে কোনো জিনিস তুমি জানলে এবং এই জানার মাধ্যমে তুমি কি করলে অর্থ উপার্জন করলে তখনই তোমাকে পেশা বলবে। তুমি জানলে কিন্তু অর্থ উপার্জন করলে না, তখন এটাকে আমরা পেশা বলবো না বা প্রফেশন বলবো না। তো ব্যবস্থাপনার যে নিয়ম কানুন বা আমরা যে বিশেষ জ্ঞান অর্জন করি তা হলো কি আমরা অর্থ উপার্জনের কাজে লাগাই। দেখো কোনো কাজের বিশেষায়িত ব্যবহারিক জ্ঞান অর্জন করার মাধ্যমে বৈধ উপায়ে অর্থ উপার্জন করাকে কি বলা হয়? পেশা বলা হয়। উপায়টা অবশ্যই কি হতে হবে? বৈধ হতে হবে। তো দেখো এই ব্যবস্থাপনার পেশার মর্যাদা আসলে দিন দিন উন্নত দেশগুলোতে বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশেও ব্যবস্থাপনা পেশা হিসেবে আস্তে আস্তে স্বীকৃতি পাচ্ছে। তো এদেশে ব্যবস্থাপনাকে মাঝে মাঝে অনেক এখনো পরামর্শক হিসেবে নিয়েছে। তো এটার ২ টা ব্যাখ্যা করা যায়। তুমি এখনো বলতে পারো ব্যবস্থাপনা একটি পেশা, এটার পক্ষেও যেতে পারো, বিপক্ষেও যেতে পারো। তো দেখো এই যে উন্নত দেশগুলোতে ব্যবস্থাপনা পেশার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে, তাহলে তার গতিটা খুবই মন্থর। আস্তে আস্তে তার গতি বৃদ্ধি পাবে। তো ব্যবস্থাপনা একটি পেশা। তুমি ১ম এই এটার পেশার ডেফিনিশন দিবে। কোনো বিষয় ডিগ্রি, প্রশিক্ষণ এবং বাস্তব জ্ঞান যখন অর্জনের মাধ্যমে তা অর্থ উপার্জন করা হয় তখনই তাকে পেশা বলে। আর ব্যবস্থাপনা একটি পেশা বলা যায় তুমি তার পক্ষও বলতে পারো, কারণ এটাকে পেশা হিসেবে এখনো নিচ্ছে আস্তে আস্তে বাংলাদেশে। তো তুমি এটা পক্ষও বলতে পারো, আবার বিপক্ষও বলতে পারো। এটা তোমার ইচ্ছার উপর নির্ভরশীল, কিন্তু তোমাকে ১ম এই পেশার ডেফিনিশন দিয়ে তার পক্ষে এবং বিপক্ষে যেতে হবে। তো আমরা যেই ব্যবস্থাপনার যে বৈশিষ্ট্যগুলা দেখলাম, তো এই থেকে আমরা কিছু বাড়ির কাজ দিতে পারি। দেখো তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ কি? দেখো যে নিচের বিবৃতির বাক্য, এই যে আমরা বিবৃতি দিলাম assertive sentence বা বিবৃতিমূলক বাক্য আমরা ইংলিশে পড়েছি। কোনটি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রযোজ্য? এই যে আমরা যে ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো জানলাম, এই যে বিবৃতিগুলো দেয়া আছে, এটা কোনটি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রযোজ্য? তো তুমি নির্ণয় করো। তো যারা আমার আম ভিডিওটা দেখেছো অথবা আমার যারা আলোচনা শুনেছো তারা অবশ্যই উত্তর দিতে পারবে এগুলা, এবং পরীক্ষায় এগুলা খুবই গুরুত্বপূর্ণ অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য। দেখো ১ম টা কি? ব্যবস্থাপনা একটি ধারাবাহিক প্রক্রিয়া। তো আমরা আলোচনা করেছিলাম ব্যবস্থাপনা কি আসলে কি একটা ধারাবাহিক প্রক্রিয়া কিনা। তো তুমি যদি ব্যবসায় ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি প্রযোজ্য হয় তাহলে প্রযোজ্য লিখবে। আমরা যখন আমাদের কলেজ খুলবে তখনই আমরা এই বাড়ির কাজগুলা দেখব। অবশ্যই তোমরা এর মধ্যে এই যে তোমাদের যে অবারিত সময় আছে তার মধ্যে তোমরা এগুলো করে ফেলবে। তো ব্যবস্থাপনা একটি ধারাবাহিক প্রক্রিয়া কিনা। দেখো হাইলাইট হচ্ছে ব্যবস্থাপনা কি একটি ধারাবাহিক প্রক্রিয়া? যদি হয় প্রযোজ্য লিখবে তোমাদের খাতায়, আর না হলে প্রযোজ্য নয় লিখবে। তারপরে বলছে ব্যবস্থাপনা প্রযুক্তি প্রক্রিয়া নিয়েই ব্যস্ত থাকে। এই যে দেখো ব্যবস্থাপনা কি সবসময় প্রযুক্তি এবং প্রক্রিয়া নিয়ে ব্যস্ত থাকে? এই যে তোমরা আলোচনা শুনলে তোমাদের কি মনে হয় এটা কি এইটা নিয়ে ব্যস্ত থাকে? তো তুমি যদি তোমার প্রযোজ্য মনে হয় তুমি প্রযোজ্য লিখবে। কিন্তু পরীক্ষার সময় কিন্তু শুধু তোমার কারণ জানতে চাবে, ব্যবস্থাপনার ধারাবাহিক প্রক্রিয়া ব্যাখ্যা করো বা কেন, রিজনটা তোমাকে বলতে হবে। তো এই জায়গায় রিজন বলার দরকার নাই, তুমি শুধু প্রযোজ্য এবং প্রযোজ্য নয় লিখলেই তোমার উত্তর হয়ে যাবে। তারপরে দেখো ব্যবস্থাপনা শুধু ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য? এই যে আমরা সর্বজনীনতা জানলাম, তো ব্যবস্থাপনা কি শুধু ব্যবসার ক্ষেত্রেই প্রযোজ্য? উত্তর তুমি যা জানলে আলোচনার মাধ্যমে তা লিখবে। তারপর দেখো ব্যবস্থাপনা একটি বৃত্তি মাত্র। তো আমরা পেশা সম্বন্ধে জেনেছি, ব্যবস্থাপনা একটি পেশা। এটা একটি বৃত্তি মাত্র, শুধু কি একটা বৃত্তি? তারপরে দেখো প্রাতিষ্ঠানিক দল উপদল ও ব্যবস্থাপনা কি করে বাধা সৃষ্টি করে?
তো তুমি যদি মনে করো প্রযোজ্য নয়, তো অবশ্যই প্রযোজ্য নয় লিখবে, আর প্রযোজ্য হলে প্রযোজ্য লিখবে। প্রযোজ্য নয় হলে তোমার কারণটা ভালোভাবে বুঝতে হবে। পরীক্ষার সময় তোমাকে কারণ সহ লিখতে হবে। এজন্য প্রযোজ্য নয় অথবা প্রযোজ্য লেখার আগে তোমাকে অবশ্যই তার কারণ সম্পর্কে নিশ্চিত হতে হবে। তারপরে দেখো এই যে আমরা ব্যবস্থাপনার যে বৈশিষ্ট্যগুলো জানলাম, তা থেকে আমরা কিছু বহুনির্বাচনী প্রশ্ন মূল্যায়নের জন্য আমরা বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে করতে পারি। কারণ বহুনির্বাচনী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 30 নাম্বার থাকে। 30 নাম্বার যদি তোমরা জানতে পারো তাহলে তোমাদের পরীক্ষার যে সিজিপিএ বা জিপিএ তা খুবই ভালো আসবে। এবং যারা তোমরা এই যে ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট দিবে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বহুনির্বাচনী প্রশ্ন তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তোমাদের যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমাদের বহুনির্বাচনী প্রশ্নের একটা অংশ থাকে। রিটেনের পাশাপাশি তোমাকে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হয়। তো এখন থেকে তুমি যদি বহুনির্বাচনী প্রশ্নগুলো ভালোভাবে জানো এবং তোমাদের পরীক্ষাও কাজে দিবে এবং তোমাদের যে অ্যাডমিশন টেস্ট বা ভর্তি পরীক্ষাতেও কাজে দিবে। তো দেখো নিচের কোনটি ব্যবস্থাপনার বৈশিষ্ট্য নয়? আমরা বৈশিষ্ট্যগুলো জানতে পেরেছি। তো বৈশিষ্ট্য নয় আমরা দেখি, স্পর্শনীয় কি ব্যবস্থাপনার বৈশিষ্ট্য? সর্বজনীনতা, সামাজিক প্রক্রিয়া, তারপরে দেখো কি অবিরাম প্রক্রিয়া। তো দেখো আমরা এই যে সামাজিক প্রক্রিয়া আমরা যখন আলোচনা করেছিলাম, তখন সামাজিক প্রক্রিয়া ছিল, সর্বজনীনতা ছিল, অবিরাম প্রক্রিয়া ছিল। তোমাদের মনে আছে নিশ্চয়ই? কিন্তু স্পর্শনীয় ছিল না। কি ছিল? অস্পর্শনীয় ছিল। তো আমাদের বলছে কোনটা আমাদের বৈশিষ্ট্য নয়। তো নয় বললে বৈশিষ্ট্য যদি হতো তাহলে অস্পর্শনীয় থাকতো, যেহেতু স্পর্শনীয় তাহলে এটাই কি আমাদের সঠিক উত্তর। বাকিগুলো হবে না, কিন্তু বাকিগুলো কিন্তু আসলে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। তুমি যদি আবার বলতে পারো ব্যবস্থাপনার বৈশিষ্ট্য নয়, একটু আগে আলোচনা বললো এগুলো ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, কিন্তু বলতেছে ক্রস চিহ্ন, লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দিচ্ছে, তার মানে নয়। আসলে না, ব্যবস্থা এগুলো সঠিক, কিন্তু এটা ব্যবস্থাপনার বৈশিষ্ট্য নয়। উত্তর জানতে চাচ্ছে। তোমরা যখন বহু নির্বাচনী প্রশ্ন পড়বে অবশ্যই ভালোভাবে প্রশ্নটা আগে পড়বে, কারণ প্রশ্নের মধ্যে অনেক সময় নয় দিয়ে দেয়। তো তুমি যদি সামাজিক প্রক্রিয়া দাগায় ফেলো, বলবে আমি পড়েছি ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, কিন্তু দেখলে আসলে বৈশিষ্ট্য নয় বলছো। বৈশিষ্ট্য নয় বললে স্পর্শনীয় হবে। আর যদি বলতো বৈশিষ্ট্য, তাহলে কি হতো? এই যে তিনটা থাকতো ভুল উত্তর, মানে বৈশিষ্ট্য নয়, একটা থাকতো বৈশিষ্ট্য। তো দেখো, তো এই উত্তরটা আমরা কোথায়, যারা ভিডিও মনে নেই প্রথম দিকে আলোচনা, তার জন্য আমি হাইপার লিঙ্ক করে দিচ্ছি। তোমরা তোমাদের আইসিটি সাবজেক্টে হাইপার লিঙ্ক সম্বন্ধে জানো, অর্থাৎ একটা থেকে যদি এখন আমি আরেকটাতে ক্লিক করার সাথে সাথে চলে যাই, তখন এটাকে হাইপার লিঙ্ক বলে। এই যে দেখো হাইপার লিঙ্ক, আমি টিপ দিচ্ছি, দেখো আমাদের যে স্লাইড আমরা পড়েছিলাম যে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, দেখো ওই জায়গায় চলে আসলাম। যেটা দেখো অবিরাম প্রক্রিয়া ব্যবস্থাপনার বৈশিষ্ট্যতে আছে, লক্ষ্য অর্জনের উপায় আছে, সামাজিক প্রক্রিয়া দেখো অস্পর্শনীয় আছে, স্পর্শনীয় নাই কিন্তু অস্পর্শনীয়। তো যদি অস্পর্শনীয় ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, তাহলে স্পর্শনীয় কি ব্যবস্থাপনার বৈশিষ্ট্য নয়। কাজ আদায়ের কৌশল, দলীয় কর্মপ্রচেষ্টা, এগুলো আমরা ব্যবস্থাপনার বৈশিষ্ট্যতে দেখেছি। সুতরাং এটা আমাদের কি হবে না। এই যে আমরা এখন দেখলাম নিচের কোনটি ব্যবস্থাপনার বৈশিষ্ট্য নয়, তাহলে কি হবে না? এই যে তিনটা হবে না, হবে কি স্পর্শনীয়। তারপর আমরা চলে যাই পরের প্রশ্নে। এই যে বলছে কোন ব্যক্তি প্রতিষ্ঠানের মূল ইচ্ছা, অভিপ্রায় বা কাঙ্ক্ষিত ফলকে কি নামে অভিহিত করা হয়? তো আমরা আলোচনা করেছি, তারপরে দেখি কে কে পারো। তো দেখো উদ্দেশ্য বলে, প্রক্রিয়া বলে, ধাপ বলে, না লক্ষ্য বলে। তো আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল ইচ্ছা, অভিপ্রায় বা কাঙ্ক্ষিত ফলকে আমরা বলেছি কি? উদ্দেশ্য হবে না, প্রক্রিয়া হবে না, কি হবে? ধাপ হবে, হবে না, কি হবে? লক্ষ্য। কারণ আমরা আমাদের যে আলোচনা করেছি ওই জায়গায় লক্ষ্য ছিল। যারা ভুলে গেছো তাদের জন্য এক ঝলক আবার দেখিয়ে নেই হাইপার লিঙ্কের মাধ্যমে। দেখো এই যে দেখো, এই যে লক্ষ্য কি? কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির মূল ইচ্ছা, অভিপ্রায় বা কাঙ্ক্ষিত ফলকে কি বলে? লক্ষ্য বলে। তা আমাদের যেই উত্তর, এটা কি? দেখো লক্ষ্য। এই যে বলছে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের মূল ইচ্ছা, অভিপ্রায় বা কাঙ্ক্ষিত ফলকে কি নামে অভিহিত করা হয়? লক্ষ্য নামে অভিহিত করা হয়। তারপরে দেখো আরেকটা যেটা আমরা দেখেছি, পরস্পর নির্ভরশীল ও ধারাবাহিক কাজের সমষ্টিকে কি বলা হয়? এটা আমরা আলোচনা করেছি। তারপরে দেখি কেউ উত্তর দিতে পারে। প্রশাসন বলা হয়, বিজ্ঞান বলা হয়, পরিচালক বলা হয়, নাকি প্রক্রিয়া বলা হয়? তাহলে প্রশাসন হবে না, কারণ আমরা এটা জানি। বিজ্ঞানও হবে না,
পরিচালক হবে না, কি হবে? প্রক্রিয়া হবে। দেখো পরস্পর নির্ভরশীল ও ধারাবাহিক কাজের সমষ্টিকে কি বলা হয়? প্রক্রিয়া বলা হয়। তা আমরা কোথায় আলোচনা করেছি দেখো? এই যে দেখো প্রক্রিয়া। পরস্পর নির্ভরশীল ও ধারাবাহিক কাজের সমষ্টিকে কি বলা হয়? প্রক্রিয়া বলা হয়। তো আশা করি আমরা এই যে অবজেক্টিভ বা বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনা করলাম, তার মাধ্যমে তোমরা খানিকটা হলেও উপকৃত হয়েছ এবং পরীক্ষায় এই যে এই ৩টা থেকে যদি কোনো প্রশ্ন আসে অথবা ব্যবস্থাপনার বৈশিষ্ট্য থেকে যদি কোনো প্রশ্ন আসে, অবশ্যই তোমরা উত্তর দিতে পারবে। তো আমরা চলে যাই কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন, যেগুলো তোমরা পাঠ মূল্যায়ন করতে পারবে। দেখো ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো তোমরা কি উল্লেখ করতে পারবে। যদি বৈশিষ্ট্য অনেক সময় আসে, ব্যবস্থাপনার ২ টি বৈশিষ্ট্য উল্লেখ করো অনুধাবনমূলক প্রশ্নে। তাহলে তোমরা অনেক বৈশিষ্ট্য জেনেছো, ২ টি বৈশিষ্ট্য অবশ্যই উল্লেখ করতে পারবে। তারপরে দেখো সামাজিক প্রক্রিয়া কি? এই সামাজিক প্রক্রিয়া আমরা ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া পড়ানোর সময় আমরা তা উল্লেখ করেছি। তারপর আমরা আবার হাইপারলিংকের মাধ্যমে একটু জেনে নিই সামাজিক প্রক্রিয়া কি। এই দেখো সামাজিক প্রক্রিয়া এই সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে কার্য সম্পাদন, এই জায়গায় আমরা আলোচনা করেছি এটা। তারপরে দেখো দল কি? দল কি নিয়েও আমরা আলোচনা করেছি। তো দল কি কোথায় আলোচনা করেছি একটু দেখে নেওয়া যায়। এই যে দেখো দল কি? দল কি? এই যে একই লক্ষ্যে একাধিক ব্যক্তির সম্মেলন, যে আমরা যে হাইলাইট করলাম, একই লক্ষ্যে কি একাধিক ব্যক্তির সম্মেলন হলে তখন এটাকে কি বলে? দল বলে। তো আমরা যে পাঠ মূল্যায়নে কি কি জানলাম, মানে আজকের পাঠ থেকে আমরা ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে পারলাম। ব্যবস্থাপনা কি একটি সামাজিক প্রক্রিয়া তা ব্যাখ্যা করতে পারলাম। দল কি এবং ব্যবস্থাপনা হলো দলীয় কর্মপ্রচেষ্টা তা উল্লেখ করতে পারলাম। তো আজকের আলোচনায় তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে জানাও। পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ আর আল্লাহ হাফেজ।